لا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমি লেখালেখি যখন শুরু করি জীবনে আমার প্রথম বই যেটা সেটা অনুবাদ গ্রন্থ ছিল। বইয়ের নাম ছিল অন্য পথের কন্যারা। তো আমি একবার জাহাজ জয়েন করতে আমেরিকাতে সান ফ্রান্সিসকোতে 3 দিন হোটেলে ছিলাম। আমি যে জায়গাটা থাকতাম ট্যুরিস্টই ছিল, ওর পাশে বিশাল একটা বইয়ের দোকান ছিল, বার্নস অ্যান্ড নোবেল। আপনারা যদি কেউ সান ফ্রান্সিসকোতে গিয়ে থাকেন বা বার্নস অ্যান্ড নোবেলের নাম হয়তো যারা আমেরিকার সাথে সম্পর্ক আছে তারা জানেন। তো ওইখান থেকে আমি একটা বই কিনছিলাম, ডটার্স অফ অ্যানাদার পাথ বইটার নাম। ওইটা আমি প্রথম অনুবাদ করি, অন্য পথের কন্যারা। রিজন হলো যে ওই বইটা আমি আমার বন্ধুকে পড়তে দিই। উনি আল আরফা ইসলামী ব্যাংকের ভিআইপি রোড শাখার ম্যানেজার ছিলেন, ইঞ্জিনিয়ার উনি বেসিক্যালি। তো ওনাকে পড়তে দিলে উনি বললেন যে বইটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা যাদের জন্য লেখা, অর্থাৎ মেয়েদের পড়াটাই বেশি দরকার। তারা ধরেন 95% ছুঁয়েও দেখবে না, ইভেন যারা যে মাস্টার্স লেভেলের হয়, কারণ বইটা ইংরেজিতে। আমি এসে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি সত্যি নাকি। বলছে হ্যাঁ, অ্যাভারেজ মেয়েরা ইংলিশ বইতে দাঁত বসাইতে চায় না। আলাইসালাম। তো তখন আমি ডিসাইড করলাম যে বইটা ট্রান্সলেট করব। এই বইটা ছিল আপনার 53 জন আমেরিকান মহিলা বা মেয়েরা যারা ইসলাম গ্রহণ করছে, তাদের উপর একটা সার্ভে টাইপের একই ধরনের কোয়েশ্চেন সবাইকে দেওয়া হয়েছে, তাই উত্তরগুলো যা করছে সেটা নিয়ে বইটা আর কি। তো এই বইটা লেখার একটা ইম্পেটাস বা চালিকা শক্তি ছিল, যেটা যে আমি যা জানলাম বা পড়লাম বা বুঝলাম, এটা আমি যাদেরকে ভালোবাসি অথবা যাদেরকে মনে করি যে আমার মানে কি বলবো দিনী ভাই বা যারা আমার সুহৃদ, তাদেরকেও জানাবো। এটা একটা এই জিনিসটা আমার ওই সময় থেকে এখন পর্যন্ত কাজ করে। আমি যদি ভালো কিছু একটা পড়ি, আমি অলওয়েজ চাই এটা অন্যদের সাথে শেয়ার করতে। তো এই বইটা ওইরকমই একটা ইসের থেকে লেখা, আগের যেটা বললাম। আর আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটাও এরকমই একটা ব্যাপার। গতদিন আমি আপনাদেরকে একটা বইয়ের নাম বলছিলাম, গতদিন বা তার আগের দিন, যেটা ইউকেতে পাওয়া যায়। আমি অলরেডি বলছি 1 কপি আনতে, যদি আনি ইনশাল্লাহ যারা যারা চান ব্যবসার জন্য না বাট কালেকশনের জন্য ফটোকপি করে নিতে পারবেন। এই বইটা আসলে সকল মুসলিমেরই পড়া উচিত, কারণ আমরা যেহেতু কাফেরদের সাথে বা অবিশ্বাসীদের সাথে তাদের সংস্কৃতিতে বা তাদের শিক্ষা ব্যবস্থায় বড় হই, তাদের যে কনক্লুশনগুলো অথবা তাদের যে ফাইন্ডিংস বা তাদের যে কি বলবো অনুসিদ্ধান্ত যেগুলো তারা কনক্লুড করে যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এগুলো দিয়ে আমরা লার্জলি ইনফ্লুয়েসড হই। এবং এগুলো ইনফ্লুয়েসড হয়ে আমাদের একসময় হীনমন্যতা জাগে। সেখান থেকে এটা ইমান হারানোর প্রথম প্রসেস শুরু হয়। সেখান থেকে আস্তে আস্তে একসময় আমরা মনে করি ইসলাম আর কাজ করে না। তো আমরা ইমান বিনষ্টকারী বিষয় যখন পড়ছি, তখন আমরা দেখছি যে একটা ইমান বিনষ্টকারী বিষয় হচ্ছে এটা মনে করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, ওইটা আর এখন কাজ করে না, ওইটা আর এখন অ্যাপ্লিকেবল না, বা ওইটা মানে অকর্মণ্য, এখন অকেজো হয়ে গেছে। রাদার পশ্চিমা জগৎ বা কেউ কার্ল মার্কসকে কেউ মনে করেন, কেউ কি অ্যাডাম স্মিথকে মনে করেন, মানে এক একজন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষকে ভালো বুঝছে, মানবতাকে ভালো বুঝছে, জীবন ব্যবস্থাকে ভালো বুঝছে, এবং তারাই আমাদেরকে মানে তার মানে মানে খেয়ালও করি না যে আসলে আমরা কি যা বলতেছি তার সামারি হচ্ছে এটা, যে ইসলাম আর এখন কাজ করে না, রাসূল ইসলামের থিওরি এখন কাজ করে না, বা ওনার দেখানো জীবন ব্যবস্থা ওনার কাজ করে না। কিন্তু সেইখানে যখন আরেকটু বেশি চেষ্টা করে পড়াশোনা করলে, যখন কেউ বোঝে যে না, আল্লাহ রসুল যেটা বলছেন এটাই ঠিক বা এটাই সত্য, বাকিটা হচ্ছে প্রোপাগান্ডা বা মানুষের টুইস্টিং, বা মানুষ এটাকে মানে নিজের চাহিদা বা নিজের এজেন্ডা অনুযায়ী চেঞ্জ করছে। ওয়াহির নলেজটা কখনো চেঞ্জ হবার নয় বা কখনো মিথ্যা হবার নয়, এটি যখন রিয়েলাইজ করে তখন তাদের ইমান নিঃসন্দেহে বেড়ে যায়। তা আমি যে বইটার কথা বলছিলাম আজকে আমি নিয়ে আসছি, আমি ভাবছি যে এই বইটা আমি এইভাবে পড়ছি। আমি যখন বই পড়ি এইভাবে পড়ি, এই যে হাইলাইটিং সব। তো এই হাইলাইটেড পোর্শন থেকে আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব,
যেটা এখনকার দুঃসময় আপনাদের জানা খুব জরুরি বলে আমি মনে করি আর কি। আগেও এটা এই নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু এভাবে বই ধরে আমি কখনো করি নাই। আজকে ইনশাল্লাহ কিছু এক্সাপ্ট পড়বো, হাইলাইট করা পোর্শন পড়বো, এবং পরে যদি 2-3 দিন লাগে তাহলেও আমরা পড়বো। তার আগে আমরা একটা ফতোয়া পড়বো। এটা হচ্ছে, এটা অনেকবার এখানে আলোচনা হয়েছে। ইসলাম কিবার একটা ফতোয়া, একজন জিজ্ঞেস করছে, ইজ দেয়ার মেনশন অফ দ্য ইকুয়ালিটি অফ ওমেন ইন কোরআন? মেয়েরা ছেলেদের সমান, এই ধরনের কোনো কথা কোরআনে লেখা আছে কিনা? মানে ছেলে মেয়ে সব সমান আর কি, এই ধরনের কথা লেখা আছে কিনা? আমি একটু পড়বো এখান থেকে, বেশি না, একটু পরে আমরা বইটিতে যাবো ইনশাল্লাহ। প্রথমে বলতেছেন, ফার্স্টলি দ্য ওয়ার্ড ইকুয়ালিটি which many thinkers in both the East and West advocate in various fields of life is a word which is based on deviation and lack of understanding. এই যে সমতা, নারী পুরুষের সমতাটা, যেটা পূর্ব এবং পশ্চিমে অনেক লেখক বা অনেক বুদ্ধিজীবীরা যেটাকে অ্যাডভোকেট করেন, যেটা পক্ষ নিয়ে কথা বলেন, ইন ভ্যারিয়াস ফিল্ডস অফ লাইফ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, ইজ এ ওয়ার্ড উইচ ইজ বেসড অন ডেভিয়েশন, যেটা বিচ্যুতির উপর, বিকৃতির উপরে প্রতিষ্ঠিত একটা শব্দ ইকুয়ালিটিটা, অ্যান্ড এ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং বুঝের অভাব, especially when the speaker attributes this idea of equality to the Quran and to Islam. যখন কোনো বক্তা এই ইকুয়ালিটিটাকে কোরআন এবং ইসলামের ব্যাপারে প্রয়োগ করার চেষ্টা করেন। আপনারা তো শুনছেন, মোহাম্মদ বিন সালমান কয়েকদিন আগে আমেরিকাতে গিয়ে বলছেন যে অ্যাবসোলুটলি ইকুয়াল, মানে অ্যাবসোলুটলি কথাটা বোধ ছিল, তাই না? অ্যাবসোলুটলি ইকুয়াল বলছেন ছেলে মেয়ে। উনি তার বর্তমান প্রভুদের তুষ্ট করতে হয়তো বলছেন কথাটা, কিন্তু এটা কিন্তু সৌদি আরবের ফতোয়া এবং সৌদি আরবের স্কলারদের ফতোয়া, যেটা আমি পড়তেছি। One of the things the people misunderstand is when they say that Islam is the religion of equality. সবচেয়ে বড় একটা ভুল করে মানুষ, বা ভুলের কথা বলে, বা ভুল ধারণার কথা বলে, যখন বলে যে ইসলাম হচ্ছে সমতার ধর্ম। What they should say is that Islam is the religion of justice. যেটা তাদের বলা উচিত বরং সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে সুবিচারের ধর্ম, ন্যায় বিচারের ধর্ম। জাস্টিস আর ইকুয়ালিটি দুটো আলাদা জিনিস, ঠিক না? ইকুয়ালিটি, আসিম আল হাকিম একদিন বলতেছিল, মালয়েশিয়াতে কোথাও বোধহয় একটা প্রোগ্রাম করতেছিল, বলতেছে যে এই হলে যারা আছে, সারা দেশের কথা বাদই দিই, প্রত্যেকের কি একটা গাড়ি আছে? মালয়েশিয়া তো বেশ বলছে না, প্রশ্নই ওঠে না, প্রত্যেকের গাড়ি নেই। তা বলছে দেশের কথা, বা এরকম বলতেছে আর কি, যে এই দেশে যদি সবাই একটা করে গাড়ি থাকতো তাহলে কি সমাজ চলতো? চলতো না, সমাজ চলতো না। সমাজটা বলেন, আপনি যারা ফিজিক্সে পড়াশোনা করছেন, যে পুরো একটা ক্ষেত্রের যদি পটেনশিয়াল একই হয় তাহলে কোনো চার্জ কোথাও থেকে কোথাও মুভ করবে না, ইকুই পটেনশিয়াল যদি হয়। অথবা সারা পৃথিবীর উচ্চতা যদি একই হইতো তাহলে কোথা থেকে কোথাও কিছু ফ্লো করতো না। পাহাড় থাকায় পাহাড় থেকে পানিটা নিচে নেমে আসে, সমুদ্রে যায়। আল্লাহ তাআলার সিস্টেমটা এটা। আল্লাহ তাআলা ইকুয়াল যেটাকে বলতেছি আমরা, যে অ্যাবসোলুটলি ইকুয়াল, এগুলো কিছু বানানি নাই, তাহলে পৃথিবী চলতো না। উনি বলতেছেন উদাহরণ দিয়ে, যে যদি এই দেশে সবাই একটা করে গাড়ি থাকতো, গাড়ি ফিক্স করতো কে? সার্ভিসিং করতো কে? বেচতো কে? কিনতো কে? বুঝছেন না? সবাই একটা করে গাড়ি আছে। গাড়ি সংক্রান্ত সব কিছুর ইতি, ঠিক না? ইন্ডাস্ট্রি ইতি, দোকান ইতি, সার্ভিসিং ইতি, টায়ার চেঞ্জ করা ইতি। আমি ঠিক তোমার গাড়ির টায়ার কেন চেঞ্জ করবো? আই মাই ওন কার। ওয়ালাইকুম সালাম। মাসুদ ভাই নাকি? বসেন। আমি আপনি জিজ্ঞেস করছি, নতুন চেহারা না দেখে বুঝছে যে আপনি আসেন না এখনো। ওয়ালাইকুম সালাম, বসেন। ওনাকে আমি ফোনে জানি, আর ফোনে কথা হয়েছে, ইটালিতে থাকেন, ওমরা করে দেশে আসছেন। আপনার সাথে কথা হয়েছে না? আচ্ছা আচ্ছা। ও আপনার নাম্বার নিয়ে করছে, বুঝছি, হারাই ফেলছিল সব কিছু। বসেন না, বসেন। যেখান থেকে শোনার ব্যাপার, দেখার তো কিছু নেই। আমার চেহারা তো দেখার মতো কিছু না, বুঝছেন না? আচ্ছা, বাট ইন্টারাকশন ঠিক আছে, মানে দেখলে একটু ভাল লাগে, এটা ঠিক। আমাদের এখানে যে হালাকাগুলো হয়, মেয়েরা তো দেখতে পান না স্কলারদের। পসিবলি এইটাতে তাদের অনেক, মানে তাদের জন্য খুব ডিসকারেজিং হয়ে যায়। অনেক সিস্টার্স যারা, তারা হয়তো এই জন্য আসতে পারেন না এখানে। যদি আমরা একটা আলাদা রুম দিছি, দেখার কোনো সিস্টেম নেই, খালি শুনতে হবে। এটা নিয়ে একটা শুনছিলাম আমি, আবুল ইয়ালা বলে বোধহয়
আবুল আলিয়া বা আবুল আলা যাই হোক, ইউকের স্কলার, ইউএসএতে গেছেন করতে, ওই প্রোগ্রাম করতে। ইউএসএতে ওই যেখানে প্রোগ্রাম করতেছে অডিটোরিয়ামটাতে মেয়েরা, ছেলেরা বেশি মানে নিচের ফ্লোরে, আর মেয়েরা বোধহয় উপরে পিছনে, একটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যেরকম আছে না ওইরকম একটা জায়গায়। এটা নিয়ে মেয়েরা খুব প্রতিবাদ করছে যে তারা ঠিকমতো দেখতে পাইতেছেন। তো উনি আবুল আলা বলতেছেন যে ইউকেতে তো মানে এইটাও না আর কি, কোনো রুমের কোনো কানেকশানই নাই, এরকম জায়গায় থাকেন তারা, ওখান থেকে শুনেন। তো শুনতে শুনতে একসময় তারা কইলেন যে ওখানে একটা মনিটর দিলে দেখলেই তো হয়। তো মনিটর দেওয়া হলো যখন, তারপরে যারা স্পিকার ব্রাদাররা অনেক বিয়ার প্রস্তাব পাইতে শুরু করলেন আর উনি বলতেছিলেন। সো এই জন্য আমরা দেখাটাকে মনে প্রাণে বুঝেই ডিসকারেজ করি, দেখানো এবং ভিডিও সব কিছুই। এখন কোনো জায়গায় ধরেন যদি জাস্ট একটা ক্যামেরা ফিক্স করে রাখা হয় আর উপায় নাই কোনো, সেটা হয়তো চলতে পারে, জানি না, এটা নিয়ে স্কলারদের ভিতরে বিতর্ক আছে বা মানে এটা নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যাপার আছে। কিন্তু কতগুলো শো আছে যেগুলা ওয়েস্টে হয়, এখান থেকে একবার ক্যামেরা, ওইখান থেকে, বুঝছেন না, মানে একদম মনে একটা মুভি বানানো হয়েছে। এগুলো তো হাইলি আপত্তিকর, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আবার সিনেমা করতে আপত্তি নেই সেটাও আছে। ওমর রাদিয়াল্লাহু নিয়ে মালয়েশিয়াতে সিরিজ বানায় ফেলছে, সেটাও দেখাইতেছে, মানুষে দেখতেছে। মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা এত ওয়াইড একটা রেঞ্জ মিলায়া ইসলাম আর কি, মানে এত একটা ওয়াইড রেঞ্জ চলে গেছে সব জিনিসপত্র। বাংলাদেশে বললাম না যে একজন বড় আলেম, আমি একটা ওই ইউটিউব ক্লিপ দেখলাম, বড় আলেম, উনি সিনেমার জগতের এক নায়কের সাথে বসা বাপ মার অধিকার নিয়ে কথা বলতেছেন। তখন নায়ক খুব পপুলার নায়ক বাংলাদেশ সিনেমার। তো উনি এক পর্যায়ে বলতেছেন চলেন একটু দেখে নেওয়া যাক একটা নাটিকার থেকে যে সমাজে কী হয়। ওইখানে বেপর্দা মেয়েরা মানে নাটক ফাটক করলো, তারপরে আবার নায়ক ফিরে আইসা বললেন যে এবার আপনি বলেন আর কি। তো এটাও কারো কাছে জায়েজ ইন দ্য নেম অফ দাওয়া। আমার কাছে এটা মনে হয় যে মানে খুব মানে ডিজাস্ট্রাস একটা জিনিস আর। যাই হোক, আসেন আমরা যারা ভাইরা ফেসবুক ইউজ করেন তারা হয়তো মনে করতেছেন যে এই কোথায় আসলাম, এটাও মনে হইতে পারে মানে এই কথা থেকে আর কি, যদি মনে হয় সরি। আচ্ছা, এখন কি বলছেন, তারপরে বলতেছেন যে ইকুয়ালিটি না বলে জাস্টিসের কথা আমাদের বলা উচিত। যদি আমরা ইকুয়ালিটির কথা বলে এটা মিস্টেক, উই শুড নট সে ইকুয়ালিটি বিকজ ইকুয়ালিটি ইমপ্লাইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু। ইকুয়ালিটি বোঝায় কি যে দুজনের ভিতরে কোনো ডিফারেন্স নাই। Because of this unjust call for equality, they started to ask what is the difference between male and female. মানে ছেলে আর মেয়ের কোনো ডিফারেন্সই নেই। আমরা আগে যে পেপারটা পড়ছি ওটা কী পড়ছি, যে পরিকল্পিতভাবে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে ছেলে মেয়ের আসলে কোনো ডিফারেন্স নাই। দ্যার ইজ নো সাচ থিং অ্যাজ ফেমিনিনিটি অ্যান্ড ম্যাসকুলিনিটি। আমরা আগের দিন পড়লাম এই একই লাইনের কথা। উসাইমিন, এটা কিন্তু মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনের কথা, যেটা এখন পড়তেছি, এই মাত্র যেটা শুরু করলাম। তারপর তারা বলতেছেন যে so they made males and females the same, and then the communists say what is the difference between ruler and subject. এটা হলো সমাজকে যারা ইঞ্জিনিয়ার মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যারা করতে চায় তারা বলে, কমিউনিস্টরা বলে যে সাবজেক্ট আর রুলারের ভিতর তফাৎ কি, সবাই সমান। আচ্ছা, নো ওয়ান হ্যাজ এনি অথরিটি ওভার এনি ওয়ান এলস, কোনো অথরিটি নাই, আরেকজনের উপর অথরিটি নেই। অত থিওরিটিক্যালি তাই বলতেছে, এরাও বলতেছে মানে যারা বলতেছে রুলার সাবজেক্ট তারা বলতেছে একজনের উপর একজন কোনো অথরিটি থাকবে না, আর যারা বলতেছে ছেলে মেয়ে সব সমান তারাও বলতেছে মেয়েদের উপর ছেলের কোনো অথরিটি থাকবে না। নট ইভেন ফাদার্স অ্যান্ড সানস, বাপেরও ছেলের উপর থাকবে না। আমরা গতদিনে পড়লাম কিন্তু ওইটা নিয়ে পড়তেছিলাম গতদিন। দ্য ফাদার হ্যাজ নো অথরিটি ওভার হিজ সান অ্যান্ড সো অন, এটি চলতেছে। আচ্ছা, এইখানে অনেক দলিল নিয়ে আসছেন বা নিয়ে আসছেন। আমি শুধু আপনাকে লাইনটা বললাম, এটা অনেক বড় একটা পেপার, আমরা এটা পড়তে আজকে এটা পড়ার দরকার নেই আমাদের। অনেক দলিল দিছেন বা দিছেন। তখন বলছেন যে ইসলাম ইজ এ রিলিজন অফ জাস্টিস, যার যেটা প্রাপ্য সেটা দিবে। ছেলেদের এক ধরনের রোল আল্লাহ দিয়ে দিয়েছেন, মেয়েদের একজনের রোল আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই রোলে সম্মানেরও ভ্যারিয়েশন আছে। এক জায়গায় যেখানে ছেলের সম্মানটা বেশি, আরেক জায়গায় সেখানে মহিলার সম্মানটা বেশি। বাট গ্রস লেভেলে যদি বলি, তাহলে যেটা আমি গতদিন বলতেছিলাম বিয়ের ব্যাপারে, আমরা বলতেছিলাম যে আমাদের দেশের বিয়েগুলোর অশান্তির একটা মেইন কারণ হচ্ছে আমাদের বোনেরা এখন এই ওয়েস্টার্ন চিন্তা চেতনার আলোকে নিজের হাজব্যান্ডকে আর ফ্যামিলির আমিন মনে করেন না। আপনার মনে আছে, আমরা একটা প্রোগ্রামে আমি বলতেছিলাম যে লায়লা নসিবের কথা বলতেছিলাম, যে লায়লা নসিবে কী বলছে, যে তোমরা যারা মেয়েদেরকে বলতেছেন, উনি অ্যাড্রেস করতেছেন যে তোমরা বিয়ে করবা, এমন হাজব্যান্ড বিয়ে করবা যাকে তুমি ফ্যামিলির আমির মানতে পারবা,
বা তার পার্সোনালিটির কাছে তুমি সাবমিট করতে পারবা, যেন সে একটা কথা বললে তুমি আর্গু না করো। বুঝছেন না ব্যাপারটা? তো এটা না হতেই কিন্তু এখন ঘরে ঘরে অনেক ধরনের অশান্তি, অনেক ধরনের সমস্যা হচ্ছে, এবং আমরা একটা রং লাইনে এগুলো সমাধান করার চেষ্টা করতেছি, কারেক্ট লাইনে করতেছি না। কারেক্ট লাইনটা হচ্ছে যে এটা অ্যাকনোলেজ করা যে ম্যান অ্যান্ড ওমেন আর ডিফারেন্ট, আল্লাহ সেভাবে তাদেরকে বানাইছেন, এবং সেই নিয়ে আমি এই বইটা পড়বো। এই বইটা দুজন বেসিক্যালি মানে জ্ঞানত কাফের দুজন মানুষের লেখা, ইভেন মুসলিমদের লেখা না বইটা। কিন্তু আমি কিছু এক্সাপ্ট পড়বো, শুধু পড়বো, কতগুলা হাইলাইটেড পড়বো। এই বইটা আমি কিনছিলাম 2002 সালে 9 মার্চ লন্ডনে একটা দোকান থেকে কিনছিলাম, এবং আবার আমার একটা বন্ধু আছে ইউকেতে থাকে, ওকে আমি বলছি 1 কপি আনতে, যাতে সবাই যারা ওই দিন চাইছিল তারা যেন ফটোকপি করে নিতে পারে। বইটার নাম ব্রেন সেক্স, যদিও ব্রেন সেক্স কথাটা মানে ব্রেন জেন্ডার অ্যাকচুয়ালি, মানে আমাদের ব্রেনটাই, পুরুষদের ব্রেনটা এক ধরনের, মেয়েদের ব্রেনটা এক ধরনের, এটা হচ্ছে কথা। এটা মানে সবচেয়ে বড় সেক্স অর্গান হচ্ছে, জেন্ডার অর্গান হচ্ছে ব্রেনটাই আল্লাহ আলাদাভাবে বানাইছে, এবং এইটাকে অস্বীকার করা মানে রাত আর দিনকে অস্বীকার করার মতো একটা ব্যাপার। এটা এই বইয়ের প্রতিপাদ্য। কিন্তু আমরা কিছু কিছু জায়গা থেকে পড়বো। এরা 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 মুসলিম না, এরা নবী সাল্লাহ সাল্লামের যুগে বসবাস করে নাই, বা তারা ইসলামকে জানে না, ইসলামের বিধান জানে না। তারপরেও প্রথমেই বলতেছেন ইন্ট্রোডাকশানে, আপনাদেরকে ঠিক আছে, মানে আপনাদের মনে করতেছেন যে ঠিক আছে আমরা মানে এটা পড়তে গিয়ে, নাকি মনে হচ্ছে আর কিছু শুনতে আসছিলাম, এটা কী শুনতেছি এরকম মনে হচ্ছে আপনারা একটু বিষণ্ণ লাগতেছে? আচ্ছা, টু মেনটেন দ্যাট দে আর দ্য সেম, শুরুতেই বলতেছেন যে মেল অ্যান্ড ফিমেল আর দ্য সেম। এটা যদি আমরা বলি ইন অ্যাপটিটিউড, স্কিল অর বিহেভিয়ার। অ্যাপটিটিউড মানে দক্ষতা বলতে পারেন, বা মানে অ্যাপটিটিউড দক্ষতাও বলবো না, মানে কোনো একটা জিনিস করার আগ্রহ, অ্যাপটিটিউড আগ্রহ, এবং সেটার জন্য যে চেষ্টা করার বা করার বা যোগ্যতা সেটা থাকবে। সেটা অ্যাপটিটিউড, স্কিল অর বিহেভিয়ার ইজ টু বিল্ড এ সোসাইটি বেসড অন এ বায়োলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক লাই। যদি আমরা বলি এই কথা, তাহলে এটার অর্থ কী দাঁড়াবে? আমরা সমাজকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, বা সমাজ গঠন করতে যাচ্ছি কিসের উপর? বায়োলজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক লাই, জীববিজ্ঞানের মিথ্যা এবং বৈজ্ঞানিক মিথ্যার উপরে আমরা সমাজকেই করতে চাচ্ছি। এবং এক্স্যাক্টলি তাই, মানে এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। আপনাদের আগেও বলছি, এখনও বলতেছি, ইটস এ পলিটিক্যাল এজেন্ডা, যেখানে বলা হবে যে মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল। এবং এটা ডেফিনেট কিছু নিয়ে, যারা এটার হোতা তারা ডেফিনেট কিছু টার্গেট নিয়ে এটা করছে। সেই টার্গেটে আপনি আমি চিন্তাও করতে পারি না, এবং সেই টার্গেট তাদেরকে ছুবে না, কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিবে। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা জাস্ট ইন্ট্রোডাকশন। ওয়াই কান্ট এ ওমেন বি মোর লাইক এ ম্যান? এটা যারা মনে করেন, যারা এটা নিয়ে করেন, মানে আহাজারি করেন, কেন আমরা এরকম হতে পারবো না, কেন আমরা এটা করতে পারবো না, কেন আমরা ওটা করতে পারবো না। It is time to explore the social myth that man and woman are virtually interchangeable. All things are being equal. All things are not equal. ওনারা বলতেছেন যে ম্যান অ্যান্ড ওমেনরা ইন্টারচেঞ্জেবল, মানে একটা ছেলে জায়গায় একটা মেয়েদের কোনো সমস্যা নেই, এই কথা বলতেছেন, এবং কিছুই চেঞ্জ হবে না। তখন বলতেছেন যে অল থিংস আর নট ইকুয়াল। দুনিয়াতে কখনোই অল থিংস আর ইকুয়াল না। এটা প্রকৃতিতে দেখেন, গাছে দেখেন, মাছে দেখেন, পাখিতে দেখেন, ঘোড়ায় দেখেন, আপনার সিংহে দেখেন, কোথাও অল থিংস আর নট ইকুয়াল, মানে সবাই সমান না, সব সমান হওয়ার কোনো স্কোপই নেই। এরপরে বলতেছেন, এক্সেপ্ট করতেছে আমরা শুধু, যাতে আপনারা পুরা থিমটা পেয়ে যান এখান থেকে, আর আমি বাংলায় একটু যোগ বিয়োগ করে দিলাম আর কি। সবচেয়ে বড়, পুরুষ এবং মেয়েদের ভিতর সবচেয়ে বড় ডিফারেন্স যেটা, ইজ দ্য ন্যাচারাল ইনেট অ্যাগ্রেশন অফ ম্যান। পুরুষরা যে পজিটিভ, মারমুখী, আক্রমণাত্মক, এইটা ন্যাচারালি যেটা আসছে তার ভিতরে, এটা কেউ শিখায় না তাকে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স, মানে বাহ্যত যে ডিফারেন্স আর কি। ন্যাচারাল এবং ইনেট বলছেন, ইনেট মানে যেটা ভিতরে থাকে, যেটা চেষ্টা করে কেউ করে না, শিখে না, ট্রেন্ড হওয়ার জিনিস না, যেটা
সেটা হচ্ছে সবচেয়ে বড়ই কি আজকে কি আবার বৈশাখের কোনো ইয়ে আছে নাকি, মানে কতই বৈশাখ আজকে, মানে এটা আবার জানি না আমরা হইতে পারে কোনো, তাই না? এটা ভুবুজেলা অ্যাকচুয়ালি এটা, তাই না? ওই যে সাউথ আফ্রিকান ওটা না, এটা বাংলাদেশে, এটাও কয়েকদিন পরে দেখবেন 1000 বছরের ঐতিহ্য হয়ে গেছে। হ্যাঁ, এই যেভাবে বৈশাখী মেলায় চলতেছে আপনার দেখবেন আজ থেকে 20 বছর পরে আমরা হয়তো থাকবো না, আপনারা টেক্সট বুকে দেখবেন যে এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী, যেটা পয়লা বৈশাখের দিন বাজাইতে হবে, বাজাইতে মানুষ। এটা কঠিন কঠিন মেলা আসছে আজকে এখানে, which explains to a large degree their historical dominance, যেটা এক্সপ্লেন করে যে কেন এত বৎসর পরে, মানে হয়তো কোটি বৎসর পরেও বা কয়েক কোটি বৎসর পরেও তারাই ডমিনেন্ট থেকে গেছে, তখনও এবং এখনও। প্রকৃতিতে হইলে তো প্রকৃতিতে তো মানে যে কাজ করবে বেশি সে, মানে আছে না কতগুলো ডমিনেন্সের কতগুলো আছে প্রকৃতিতে। এই কুমিরদের ভিতর এটা খুব চলে, মেল একটা থাকে, মেল আর কি, ওটা আপনি দেখলেও বুঝবেন যে এটা হলো এখানকার ডমিনেন্ট আর কি। সেম অন্য ক্ল্যানিশ যাদেরকে তাদেরকে আপনি তাকাইলে দেখলে বুঝবেন যে এর হাঁটা দেখেই বুঝবেন যে এটা হলো এখানকার ডমিনেন্ট, বুঝছেন না? কেন এটা রিভার্স হয় নাই এত কোটি বৎসর ধরে বা এত শত বৎসর ধরে বা এত হাজার বৎসর ধরে? এটা তো কোনো রিভার্স হয়নি। মানে পুরুষরা didn't learn their aggression as one of the tactics of the sex war, তারা এটা শিখে নাই, এটা ট্রেনিংয়ের মাধ্যমে আসে নাই যে এক জেন্ডার আরেক জেন্ডারকে দমন করে রাখবে, এই জন্য কোনো একটা ইনস্টিটিউট খুলছে, ওখানে পড়াইছে যে এই টেকনিক করলে এইভাবে করে দাবায় রাখতে পারে, এখান থেকে আসে নাই, এটা ন্যাচারালি আসে। এবং অ্যানথ্রোপোলজিস্ট যারা, তারা তো অ্যানথ্রোপোলজি আমার একটা সাবজেক্ট, এটা নাস্তিকদেরকেও পছন্দের সাবজেক্ট, তারাই তো লিখছে এই কথাগুলো, এগুলো তো আমরা লিখি নাই, তারা লিখছে যে পুরুষরা শিকার করতে যাইতো আর মেয়েরা ঘরে বাচ্চা পালত। এটা তো কেউ শিখায় নাই, কোনো ইনস্টিটিউট ছিল না, কোনো জিন্দাবাদ ছিল না, কোনো তসলিমা নাসরিন ছিল না, কোনো আমিনা বদর ছিল না, কিন্তু তারপরে তো তারা শিখছে, মানে তারা ওইরকমই ছিল। এরপরে এটার ইন্ট্রোডাকশন পড়তেছি আমরা। ম্যান অ্যান্ড ওমেন কুড লিভ মোর হ্যাপিলি, দেখেন কথাগুলা কীভাবে ইসলামের কথাগুলো তারা বলতেছে, আর আমরা তাদের ডুগডুগি বাজানো ইসের পিছে নাচতে নাচতে আমরাও বান্দরের মতো নাচতেছি, বুঝছেন? তাই না? আমরা তো তাদেরই নিয়ে এই দেশে বলেন, সব মুসলিম দেশেই তো আমরা এটা ভয়েস আউট করার চেষ্টা করতেছি, ডুগডুগি বাজানো ইসের মতো। হিজ মাস্টার ভয়েস একটা কথা আছে না, আপনারা দেখেন না, এখানে আমার কাছাকাছি বয়সের, মানে পাকিস্তানি আমলে যারা জন্মেছে তাদের জানার কথা। হিজ মাস্টার ভয়েস হলো একটা রেকর্ড কোম্পানির নাম HMV। ওইটার রেকর্ডের উপরে ছবি থাকতো কি, যে একটা কুকুর খুব কইরা মানে অনুগত হয়ে বৈশা শুনতেছে একটা মাইকে, তার মাস্টার্সের ভয়েস বাজতেছে আর কি। তো এখনও যারা অন্ধভাবে প্রভুদের অনুকরণ করে তাদেরকে আমরা হিজ মাস্টার ভয়েসের কুকুর বলি আর কি, মানে সাহিত্যের ভাষায় বলে আর কি, হিজ মাস্টার ভয়েসের কুকুর। তো এইভাবে আমরা এই কথাগুলো আমাদের বলা বা অনুধাবন করা না বলি, আমরা তো পলিটিক্যাল কারণে না বলতে পারি, বা আমরা আমেরিকায় পড়তে গেছি এনে বললে আমার পিটাবে, বা ধরেন কথার কথা, কিন্তু আমি তো অন্তত মনে বিশ্বাস করতে পারতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক, আল্লাহ ঠিক, এই যে ফতোয়া পড়লাম সৌদি আরবের সেটা ঠিক, এবং আমার আল্লাহর কথা ঠিকই হইতে হবে, কারণ আল্লাহ আমাদের মেকার। কিন্তু আমরা এখন ওটাকে রিভার্স করার চেষ্টা করতেছি। কি বলছেন? ম্যান অ্যান্ড ওমেন কুড লিভ মোর হ্যাপিলি, আন্ডারস্ট্যান্ড and love each other better, organize the world to better effect if we acknowledged our differences. পুরুষ এবং নারীরা আরও সুখে থাকতে পারত এবং আরও বেশি একে অপরকে ভালোবাসতে পারত, পৃথিবীটাকে আরও সুন্দর একটা জায়গা করতে পারতো আমরা যদি এই ডিফারেন্সগুলোকে অ্যাকনোলেজ করতাম, অর্থাৎ স্বীকার করতাম, এটাকে সত্য বলে স্বীকার করে মেনে নিতাম, রাদার দেন ট্রাইং টু রিভার্স ইট, জোর করে ট্রাইং টু রিভার্স ইট। We could then build our lives on the twin pillars of our different sexual identities. দুইটা পিলারের উপরে আমরা সুন্দর করে আমাদের জীবনটাকে করতে পারতাম, এই ডিফারেন্সের পিলারের উপরে। সাচ এই জিনিসগুলোতে তুমি ভালো, এগুলো তুমি করবা, এই জিনিসগুলোতে আমি ভালো, এগুলোতে আমি করবো, আসে না ব্যাপার? এমনি বুঝি আমরা এগুলো তো আর মানে পড়ে বুঝতে হয় না। অ্যানথ্রোপোলজির যে কথাটা বললাম যে ছেলেরা শিকার করে জন্তু জানোয়ার মায়েরা আনতো আর মেয়েরা বাচ্চা পালতো, এটা তো এমনি হয়েছে এই পোলারাইজেশনটা, কেউ তো বলে দেয় না যে এটা করবা, আল্লাহ বলেছেন, মানে ইটস ইন দ্য ব্লু প্রিন্ট বলতে পারেন। এটা নিয়ে যে ব্রেনের ম্যাপিং আর কি, মানে ব্রেনের ভিতরে এটা আছে যে আমি এইভাবে বিহেভ করব, আমি এই জিনিসগুলো পছন্দ করব, আমি এই কাজগুলো করব, আর মেয়েরা এই কাজগুলো করবে। আমি অর্ডার করছি, বই আসবে ইনশাল্লাহ, আসলে আপনারা ফটোকপি করে নিন, আপাতত এক্সট্রাক্টগুলো শুনেন।
আচ্ছা, তারপরে কি বলতেছেন? ইট ইজ টাইম টু সিজ দ্য ভেইন কন্টেনশন দ্যাট ম্যান অ্যান্ড ওমেন আর ক্রিয়েটেড দ্য সেম। এই নিষ্ফল মনোবৃত্তি এখন হাই টাইম, এখন সময় হয়েছে এটাকে ত্যাগ করার। আমরা তো ওদের 200 বছর পিছনে, বুঝছেন না? ওদের সময় হয়েছে মানে আমাদের সময় আর 200 বছর পরে আর কি। ইংল্যান্ডের বই তো, ওদের সময় হয়েছে এটা বলতেছে আর কি, না আমাদের আর 200 বছর পরে আসবে এই কথা আর। আমাদের এই টিভিতে যারা টক শোগুলো যারা করেন তাদের শেষ হবে যখন, মানে আরেক জেনারেশন তারপরে আসবে আর কি, বুঝবেন যে এগুলোর মিনিং কী আর। আচ্ছা, দে ওয়্যার নট, তাদেরকে ক্রিয়েটেড দ্য সেম বলছেন এখানে। ক্রিয়েটেড মানে সৃষ্টি করা হয়েছে, মানে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আমরা সেম। এই কথা বলার সময় আসছে যে এখন এই কথা আমরা বলা বন্ধ করব। তখন বলতেছে দে ওয়্যার নট, মানে তাদেরকে সেভাবে সৃষ্টি করা হয় নাই। অ্যান্ড নো অ্যামাউন্ট অফ আইডিয়ালিজম অর ইউটোপিয়ান ফ্যান্টাসি ক্যান অল্টার দ্য ফ্যাক্ট। কত আদর্শ আপনি নিয়ে আসেন আর ইউটোপিয়ান ফ্যান্টাসি মানে ওই কাল্পনিক কল্পকাহিনীর ব্যাপার আপনি নিয়ে আসেন, কিছুতে আপনি তাদেরকে সেম করতে পারবেন না। আর আপনি দেখেন এই, আমি তো এখানে বলি প্রায় 2018-তে আইসাও বাংলাদেশের মেল ক্রিকেট টিম আর ফিমেল ক্রিকেট টিমই দেখেন না। তো ডিফারেন্স না থাকলে দে শুড বি দ্য সেম। একটা ম্যাচ নিয়ে দেখেন তো কী দাঁড়ায়, তাই না? মানে দুনিয়াতে সবখানেই তাই। কেন আপনাকে এখন আমাকে কেন হরমোন টেস্ট দিতে হবে এখন? মেয়েদেরকে হরমোন টেস্ট দিতে হয় না? এই যে অলিম্পিকে যারা দৌড়ায় টোড়ায় তাদেরকে তো টেস্ট দিতে হয়, তারা নিছে কিনা, কোনো ডোপ নিছে কিনা বা কোনো মেল হরমোন করছে কিনা, ইনজেক্ট করছে কিনা, এটা তাদের টেস্ট দিতে হয়। কেন দরকার কি? সেম হইলে তার কোনো দরকার নেই এসবে। ইট ক্যান অনলি স্ট্রেইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেক্সেস। আর এই মনোবৃত্তি থাকলে হাজব্যান্ড ওয়াইফ অথবা মানে মেল ফিমেল যদি জেনারেলি বলি, তাদের ভিতর সম্পর্কটা খালি স্ট্রেইনড হবে, খারাপ হবে, ঝগড়ার হবে, মারামারির হবে, কাটাকাটির হবে, খুনাখুনির হবে, যেটা আমরা দেখতেছি এখন। আচ্ছা, এরপরের চ্যাপ্টারের নাম ডিফারেন্সেস। আমি সব পড়তেছি না, এই যে 3-4 পাতা বাদ দিয়ে গেলাম, জাস্ট এইটুকু পড়বো আর। এই কাজটা তো করছি অনেক বছর আগে, তো তখনকার দাগানো 2002-তে কেনা, বললাম না বইটা। আর এটার অনেকটুকু পাবেন আপনি বিবাহ নারীবাদ বইটাতে, অনেকটুকু আছে, সব না কিন্তু অনেকটুকু আছে। চিলড্রেন, ইট ওয়াজ আর্গুড, ওয়ের বন্ড সাইকোলজিক্যালি নিউট্রাল। বলতেছে যে আমরা যেরকম বলি না যে ফিতরার উপর জন্মাইছে বাচ্চারা, তৌহিদের ফিতরার উপর জন্মাইছে, ওরা এরকম কইতেছে যে বাচ্চারা ইকুয়ালিটির ফিতরার উপর জন্মাইছে। মানে যারা এই থিসিসটা করতে চায়, এই ডক্ট্রিনটা করতে চায় যে ছেলে মেয়ের কোনো ডিফারেন্স নাই। দেন প্যারেন্টস, টিচার্স, এমপ্লয়ার্স, পলিটিশিয়ানস অ্যান্ড অল দ্য উইকেড ফেয়ারিজ অফ সোসাইটি। তারপরে কি হলো? বাবা মা, শিক্ষকরা, যারা এমপ্লয়ি, যারা কাজ দেয় আপনাকে, মানে আপনার বস যারা, তারা, পলিটিশিয়ানস, রাজনীতিবিদরা, অ্যান্ড অল দ্য উইকেড ফেয়ারিজ, এবং সব মানে দুষ্ট পরি বলছেন এখানে, ফেয়ারিজ বলতে ওরা পরি বলছে আর কি, মানে দুষ্ট স্পিরিট যারা আর কি, এর জিন বলেন, ভূত বলেন, যাই বলেন, তারা অফ সোসাইটিতে যারা আছে, গেট টু ওয়ার্ক অন দ্য ইনোসেন্ট ভার্জিনিটি অফ দ্য মাইন্ড। এবং তারা কি করে, এই ভার্জিন মাইন্ড যেটা মাথা ছিল বা যে মগজটা, এটার উপর কাজ করতে শুরু করে এবং তাদেরকে আস্তে আস্তে বোঝায়। টু সাম এক্সটেন্ট এটা ঠিক, মানে কিছু কিছু জায়গায় হয়তো ঠিক। মা হয়তো একটা অবুঝ মেয়েকে বলছে, তুমি এরকম ঢিঙ্গি মেয়ে এইভাবে বাইরে যায় না, হ্যাঁ, হয়তো একবার বলতেছে, কিন্তু এইটা দিয়ে তো তার নেচারকে সে কন্ট্রোল করতে পারবে না বা নেচারকেই করতে পারবে না। নেচারে যদি তার হয়তো বাইরে যাওয়া, আপনি জাস্ট কিছু না বলে, ধরেন যারা ব্রেন ওয়াশের সাবজেক্ট হয় নাই, এরকম ধরেন 5 বছরের 100টা স্যাম্পল বাচ্চা গ্রামে গিয়ে কালেক্ট করেন, বা আরও ছোটো 5 বছর কেন বলছে, জাস্ট হয়তো 2-2.5 করেন, মানে যারা জাস্ট হাঁটি পা করতেছে, অ্যান্ড দেন আপনি খেলতে লাগাই দেন, দেখবেন যে কিছুক্ষণ পরে খেলাটা পোলারাইজড হয়ে গেছে। একটা খেলাতে দেখবেন মায়ের পেট, চিল্লি, লাঠি, যুদ্ধ, বুঝছেন না, ঢাসু চলতেছে। আর একটা খেলায় দেখবেন ভাত রান্না চলতেছে, নাইলে আপনার কি বলেন ওই মশলা দেওয়া চলতেছে, পাতা দিয়া তরকারি হইতেছে, বুঝছেন? দেখেন, খুব ন্যাচারাল জিনিস। এটা অস্বীকার করা মানে আপনার রিয়েলিটিকে, জীবনকে, নিজেকে অস্বীকার করা। তো বলতেছেন দ্য মেইন গ্রুপ চ্যাম্পিয়নিং দ্য নিউট্রালিটি থিওরি ওয়াজ লেড বাই ডক্টর জন মোনি অফ জন হপকিন্স ইউনিভার্সিটি ইন দ্য ইউএসএ। এটার যিনি হোতা ছিলেন, যিনি মানে থিওরিগুলো কী হয়, একজন প্রোপাগেট করে, তারপরে সারা দুনিয়া ওইটাকে খায়া ওই লোকের
তখন একজন এর সময় নামও জানে না, যেমন কার্ল মার্কস। ওই গত মঙ্গলবারে আমি এক মার্কসিস্টের সাথে বসছিলাম, আর উনি ঢাকার একটা স্বনামধন্য স্কুল এবং কলেজের প্রিন্সিপাল। তো উনি কলেজ জীবনে ছাত্র ইউনিয়ন করতেন এবং ওই লাইনে উনি টুলগিরিতে গেছেন 20 বছর আগে, আমাদের একটু বড় হবেন হয়তো। তো উনি আমাকে বলতেছেন যে ওদেরও মারাত্মক ভুল ছিল, মানে অ্যাকনোলেজ করতেছে যে মার্কসিস্ট বা এদেরও মারাত্মক ভুল ছিল, তারাও যেগুলো বলছে এগুলো ঠিক না, নাইলে তো কাজ করতো। প্লাস আমি বললাম হ্যাঁ, ওই যে অল অ্যানিমালস আর ইকুয়াল, সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স, এটা তো তারাই শিখেছে আমাদের, বুঝছেন। মানে পয়লা বলছে সব মানুষ ইকুয়াল, তারপর বলছে কিছু কিছু মানুষ অন্য মানুষের যে বেশি ইকুয়াল আর কি। তো এটা যাই হোক, ওনার সাথে কথা হইতেছিল। তো উনি বলতেছে যে এই যে কার্ল মার্কস একটা জিনিস কবে লিখে গেছে, কিন্তু ওইটা হোলসেল আমরা গলাধকরণ কইরা, পৃথিবীতে কত কমিউনিস্ট দেশ ছিল না, আজকে হয়তো নাই, শেষ হয়ে গেছে বা শেষের দিকে গেছে, কিন্তু ছিল তো। তো একই কথা এরকম প্রোপাগেট করে একজন, তার কথাতে সবাই মনে ধরে খুব, যে আরে কথাটা খুব সুন্দর। বেসিক্যালি কথা, আমি এখানে এই ইসের উপর, মিশেল ফুকোর উপরে বাংলাদেশে এক আতেলের একটা ইউটিউব লেকচার শুনলাম। কি কথার কপচানি, কি আপনি চিন্তা করতে পারবেন না, কি পড়াশোনা। কিন্তু অল অফ ইট ইজ অ্যাট দ্য এন্ড অফ ডে আমার কাছে ঘোড়ার ডিম মনে হলো আর কি, বুঝছেন না। মানে এত তর্কর পিছনে সব ঘোড়ার ডিম আর কি। মানে আপনি থিওরিক্যাল সিচুয়েশন কইরা সেটাতে বলতেছেন যে মানে আমি কি আসি নাকি আমি কি নাই, বুঝছেন না। মানে এই ধরনের ক্যাচাল আর কি, বুঝছেন। আচ্ছা, আই হোপ মানে তারা অনেক ওয়েল পেড বাজে কথা বলার মানুষ আর কি, আমি সেটাই বুঝলাম আর কি, যে এত পয়সা দেয়। এই যে মিশেল ফুকোটোকো বা এই ধরনের যারা ছিল, মানে বিশ্ব লেভেলের, তাদের পিছে মানে তাদের কথা মানুষে জান দিয়ে দিবে আর কি, এরকম। বা কত পয়সা তাদের, কত সম্মান তাদের নামে চেয়ার আছে এখানে ওইখানে, বুঝছেন না। এই চেয়ারে বসতে পারলে আপনিও ধন্য। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে দেখবেন কতগুলো ঘোড়ার ডিম কথা আর কি। যদি এটা হয়তো আমি না থাকলে এরকম, মানে আপনি আসেন কিন্তু বলছে আমি কি আসি, মানে আমি কি আসলে এক্সিস্ট করি, মানে এই প্রশ্ন দিয়ে মানে প্রশ্ন করতেছে আর কি, এই ধরনের মানে ভেইন টক আর কি। আচ্ছা, বাট তারা অনেক বড় মানুষ, কোট আন কোট। সো ইফ ম্যান অ্যান্ড ওমেন ওয়ার ডিফারেন্ট, ইট মাস্ট বি দ্য রেজাল্ট অফ সোশ্যাল কন্ডিশনিং। এটা হলো তার থিওরি। জন হপকিন্স ইউনিভার্সিটির যে টিচার, যিনি এটা প্রপাগেট করছেন, বলে ডিফারেন্ট যদি হয়ে থাকে ছেলে এবং মেয়েরা, ইট মাস্ট বি দ্য রেজাল্ট অফ সোশ্যাল কন্ডিশনিং। সমাজ এদেরকে কন্ডিশন করছে ছেলে হইতে বা মেয়ে হইতে বা ডিফারেন্ট হইতে, আলাদা আলাদা এই করতে। সোসাইটি ওয়াজ টু ব্লেম করতে হবে কাকে? সমাজকে, সমাজ ব্যবস্থাকে ব্লেম করতে হবে, তার দোষ। উইচ ইন দ্য ভিউ অফ সোশিয়োলজি ইট ইউজুয়ালি ইজ। মানে বলতেছে যে সোশিয়োলজির পয়েন্ট অফ ভিউ থেকে এইটাই। ওনারা এখনও রিফিট করতে শুরু করেন না, ওনারা জাস্ট অন্যের থিওরিটা কী সেটা বললেন। আরেকটা এক্সাপ্ট পড়তেছি। দ্য ডিফারেন্সেস আর অ্যাপারেন্ট ইন দ্য ভেরি ফার্স্ট আওয়ার্স আফটার বার্থ। প্রথম কয়েক ঘন্টার ভিতরেই ছেলে এবং মেয়ের ডিফারেন্সটা প্রকাশিত হয়। ইনি যে বলতেছেন সমাজ করছে তা না, ব্যাপারটা প্রথম কয়েক ঘন্টা বলতেছেন। It has been shown that girl babies are much more interested than boys in people and faces. আমার খুব নিকটাত্মীয় একজন বলছেন যে তার মেয়ের কথা বলতেছেন যে 3 মাস 4 মাস 5 মাস বয়সের মেয়ের সামনে উনি কাপড় বদলাতে অস্বস্তি ফিল করতেন। তার দৃষ্টিটা এত ফোকাস ছিল। ওয়ারেজ ছেলেরা কনসেন্ট্রেট করে অবজেক্টের উপরে, ডুগডুগি ঝুনঝুনি বা উপরে কিছু একটা ঘুরতেছে অবজেক্টের উপরে, আর মেয়েরা ফোকাস করে চেহারার উপরে। সে চেহারাটা দেখতে চায়, চেহারাটা বুঝতে চায় এটা কে। চেহারা দেখে সে মাকে চিনে, বুঝছেন না। মেয়েদের প্রথম কয়েক ঘন্টার কথা বলতেছেন। বেবিজ আর মাচ মোর ইন্টারেস্টেড দেন বয়েজ ইন পিপল অ্যান্ড ফেসেস। মানুষজনে ইন্টারেস্টেড এবং ফেসে ইন্টারেস্টেড। কার মুখটা দেখতেছে, মায়ের মুখটা দেখলো কিনা সেটাতে। দ্য বয়েজ seem just as happy with an object dangled in front of them. আর ছেলেরা হলো সামনে একটা কিছু নাড়াইতেছেন, আসে না নাড়ানোর জিনিস থাকে না বাচ্চাদের সামনে, এটা ওটা নাড়াইতেছেন, এটাতেই সে হ্যাপি আর কি, বুঝছেন। মানে দ্য ভেরি ফার্স্ট রিয়েকশন তারা এই করতেছে। এরা কিন্তু দুজন ডক্টর এবং মানে সায়েন্সের স্টুডেন্ট আর কি, এবং আনফর্চুনেটলি দুজন কাফের। মানে তারা মুসলিমও হইতে পারতেন, এই লেখাগুলো মুসলিমরা করতে পারতো। তা আল্লাহ তাআলা বলছেন যে যখন আমরা আমাদের দিন ছেড়ে দেব বা আমাদের দিনের প্রতি, এটা আছে না বলাটা, যে তখন নতুন মানুষকে আল্লাহ রেসপন্সিবিলিটি দেবেন দিনের। আমি তো মনে করি আল্লাহ এই কাজগুলো করায় নিচ্ছেন কাফেরদের দিয়ে, আমাদের ক্যাপাবিলিটি নাই, আমরা নপুংসক বা অক্ষম,
আমাদের কাজগুলো আমি আগেও বলছি আপনাদের যে গত শতাব্দীর দুইটা মেজর কাজ ইসলামের করছেন যারা, তারা কিন্তু কাফের ছিলেন। মরিস বুকেলের দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, এটা একটা মেজর ব্লো টু অল আদার এইথিস্ট অ্যান্ড আপনার কী বলবো ক্রিশ্চিয়ানস অ্যান্ড এগনোস্টিক্স সবাই উপর। আর হলো এডওয়ার্ড সাইড বলে আরেকজনের কথা বলছি আমি, অরিয়েন্টালিজম যে বইটা লিখছেন, ওইটাও একটা মেজর ব্লো ছিল আর কি, মানে অ্যান্টি ইসলামিক যারা কাজ করে তাদের উপর আর কি। ওনার ইন্টারেস্ট রাখতেছেন, লাগার কথা না তো, উনি চলে গেলে পারেন, চাইলে খেলতে টেলতে যাবেন, পাঠাই দেন, ওর তো এটা ইন্টারেস্ট লাগার কথা না, অ্যান্ড হি ইজ দ্য সাবজেক্ট অফ দিস টক, বুঝছেন। পরের চ্যাপ্টার শেষ হয় না এখন। ইনফ্যান্টস আর নট ব্ল্যাঙ্ক স্লেটস, বাচ্চারা খালি স্লেট না। স্লেট চেনেন তো? আপনার স্লেট চেনেন কে কে এখানে? লেখছেন স্লেটে লেখছেন কে কে? হাত তুলেন। মাশাল্লাহ, অনেক ভালো তো, তার মানে বেশ জীবনের কাছাকাছির মানুষ আছেন বেশ। তুই লিখছিস? আচ্ছা, আমরা তো মানে স্লেট লেখা না, ওটা আবার যত্ন ছিল আমাদের সময়। স্লেট এবং পেন্সিল দুইটাই ছিল স্টোনের, পাথরের এক ধরনের, ওটার আবার স্পেশাল যত্ন ছিল। যত্ন কি? কয়লা দিয়া পানি দিয়া ঘষা ওটাকে সাফ করা হতো, ওই এইটা যেটার উপর লেখা হয়, নাইলে দাগগুলো থেকে যেত, তারপরে ওইটা দিয়ে করা হতো। অনেক ধরনের যত্ন ছিল আর কি স্লেটের। এবং এটার সবচেয়ে বড়ই ছিল যেটা, যে খরচটা অনেক কম ছিল। আমি প্রায় বলি, পরে আর আজকের কথা না, অন্য দিনের কথা, আমাদের এই ক্লাসের টিচার, মানে টিচার ছিল না ক্লাস 6-এ, আমি তাদেরকে বোঝাইতেছিলাম যে অর্থনীতির কথা উঠছে, যে অর্থনীতির ডেফিনেশন কী। তারপরে বলতেছিলাম যে রিসাইক্লিং যে ব্যাপারটা, এটা হলো কাফের অর্থনীতির মানে মেরুদণ্ড বলতে পারেন। রিসাইক্লিং বলতেছি, মানে কী বলে, ইনস্ট্যান্ট ওয়ান টাইম ইউজ, ডিসপোজেবল। রিসাইক্লিংটা হলো আমাদের, মাফ করবেন, ভুল বলছি। ওয়ান টাইম ইউজ বা ডিসপোজেবল জিনিস, এটা হলো কাফের অর্থনীতিকে এটা চালু রাখে। ডিসপোজ যদি না করেন আপনি, ডিসপোজেবল মানে কি, ডিসপোজ করেন আপনি, ডিসপোজ যদি না করেন তাহলে কাফের অর্থনীতি চলবে না, সব স্ট্যাগনেন্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনার এটা নোকিয়া ABCD, ওইটা হলো নোকিয়া XYZ, মানে ওটার ভিতরে কী আছে, এটা এত মেগাপিক্সেল এবং এটা করলে ওটা হয় আর কি, বুঝছেন না? বাস আপনি আপনার এটা একদম ভালো ফোন, আপনার আরও 10 বছর চলতো, এটা রেখে বলে ওইটা আমার দরকার, কারণ সবাই ওটা আছে। এইটা হলো কাফের অর্থনীতির চালিকা শক্তি। আর আমি বাচ্চাদের বোঝাইতেছিলাম যে যখন আমরা একটা টিস্যু ইউজ করি, আমি বললাম যে সবাই অভ্যস্ত হয়ে যান রুমাল ইউজ করতে, টিস্যু ইউজ করবেন না, পকেটে রুমাল ক্যারি করবেন। যখন একটা টিস্যু ইউজ করেন, কোথাও না কোথাও এটার এগেনস্ট একটা গাছ কাটা হচ্ছে। এটা হলো এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক একটা লাইফস্টাইল। রুমালই করেন, দরকার হয় ময়লা হয়ে যায়, 6টা রুমাল কেনেন, 6টা রুমালে আপনার 6 বছর যাবে। আমার খুব ভালো লাগছে আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই, ওই যে ওখানে একটা করলেন, ওই দিন ছিল না, কারেন্ট ছিল না, IPS-এ চলতেছে, উনি ঘামতেছেন, তা আমাদের কে জানি এক প্যাকেট টিস্যু আইনা দিচ্ছে আর কি ওনার সামনে। উনি বলছেন না আমার রুমাল আছে বলে, রুমাল দিয়ে বলছেন। এই ভালো লাগছে আমার কাছে, মানে খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটা, কারণ এইটাই হচ্ছে ইসলামী কি, আমরা জিনিসকে ফালাই দিব না, এবং মানে গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ আমাদেরই না, আমাদের কাজ আছে, আমাদের আল্লাহর কাজ করতে হবে, আমার দিনে কাজ করতে হবে, আমাদের মানে গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ মানে কি, আমি একটা ইউজলেস জিনিস প্রডিউস করতে, যেটা আসল দরকার নেই, এটা না ব্যাপারটা। এই ফোনটাতে আমার 10 বছর চলতো, আমি এই 10 বছরে একটা করে আমার জন্য প্রডিউস করা হইতেছে কোথাও। এইটার জন্য এটা করতে গিয়ে মানুষ কী করতেছে, টাকা পয়সা খরচ হয়ে যে সময় সম্পদ শ্রমমেধা সব গেলই, আপনি তো নিজেকে ওখানে ব্যস্ত রাখতেছেন, আপনি আল্লাহর কাজ করতে পারতেছেন এই ইউজলেস জিনিসগুলো প্রডিউস করতে গিয়ে শুধু। আর এটা প্রডিউস করতেছেন কেন? এই টপ অফ দ্য পিরামিড কেউ বসে আছে, সেই রকফেলার হোক অথবা আরও কেউ, ওই রুপার্ট মার্ডক হোক, তার সেই পাহাড়টা আরও বড় হবে, পাহাড়ের উচ্চতা বাড়বে যে সম্পদের, আপনি এটা পথে দিয়ে একটু পাবেন আর কি, কোনা কাঁচা পাইবেন আপনি, আর পিরামিডের উপরে যাবে সব সম্পদগুলা। আচ্ছা আসেন এবার পড়ি। ইনফ্যান্টস আর নট ব্ল্যাঙ্ক স্লেটস, বাচ্চারা খালি কোরা কাগজ, যেটা আমরা বলি অনেক সময়, সাদা কাগজ না, যে আপনি এটার উপর দাগ দিলেন আর সেই দাগটা লেখা হইলো, তার আগে কোনো দাগ ছিল না, ওইখানে কোনো মানে চরিত্র ছিল না তার, এটা ভুল, এটা মনে করা খুব ভুল। অন হোম উই স্ক্রল ইনস্ট্রাকশনস ফর সেক্সুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেটার উপর তার কোনো স্লেট না, যেটার উপর আমরা ইনস্ট্রাকশন লিখি যে তুমি ছেলের মতো বিহেভ করবা আর তুমি মেয়ের মতো বিহেভ করবা, খালি কাগজের উপরে লিখতেছেন আপনি, তা না কিন্তু ব্যাপারটা। দে হ্যাভ কোয়াইট লিটারালি মেড আপ দেয়ার মাইন্ডস ইন দ্য ওম, মায়ের জরায়ুতে তারা তাদের মন ঠিক করে ফেলছে তারা কি করবে, বুঝছেন, তারা কি করবে এবং তারা কি হবে, তারা কি পুতুল খেলবে নাকি তারা বন্দুক দিয়ে ঢিসু খেলবে, এটা মায়ের জরায়ুতে থাকতে তারা ঠিক করে ফেলছে, এই বলতেছেন। সেফ ফ্রম দ্য লিজিয়ন্স অফ সোশ্যাল ইঞ্জিনিয়ার্স হু ইম্পেশেন্টলি অ্যাভয়েড দেম, সোশ্যাল ইঞ্জিনিয়ার যারা,
তারা ইম্পেশেন্টলি ওয়েট করতে থাকে যে কখন বাচ্চাটা বাইর হবে আর তারে ফেমিনিস্ট বানাবে, কিন্তু এর চেয়ে সেফ থাকা অবস্থায় অর্থাৎ মাতৃ জরায়ুতে তারা ঠিক করে ফেলছে ওয়েদার দে উড বিহেভ লাইক এ ম্যান অর দে উড বিহেভ লাইক এ ওমেন বা মেল বা ফিমেল, এটা তারা আগে ঠিক করছে মানে সেফ জায়গায় থাকতে। এই জরায়ুটাকে বলা হচ্ছে এই জন্য জরায়ুতে জানতে আপনার ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস কিন্তু মানে জীবনের জন্য। বার্থ অফ ডিফারেন্স আমি জাস্ট এইটুকু পড়লাম। এখন আপনারা মনে করেন যে আমি বই পড়ে শোনাইতেছি, তা না। It is not until 6 or 7 weeks after conception that the unborn baby makes up its mind. মানে 6-7 সপ্তাহ পর্যন্ত কনসেপশনের, তখন সে তার মনটা ঠিক করে সে ছেলে হবে না মেয়ে হবে আর কি। মানে মজা করে লিখছে, আসলে ওদের লেখা একটা আর্ট আছে, সত্যি কথা এটা। আমাদের দেখেন এই আর্টিকুলেশনটা কিন্তু হারায় যাচ্ছে, না পড়তে পড়তে না লিখতে লিখতে ওদেরও হারাচ্ছে। যেই জন্য ওরা স্কুল কলেজে এই ফেসবুক এই ইটি ব্যান করে দিয়েছে ইউকেতে। আপনারা এই যে কি ট্যাব নিয়ে যেতে পারবে না, এগুলা মানে ভালো স্কুলগুলো যেগুলো খুব নাম করা স্কুল তারা আর কি। অ্যান্ড দ্য ব্রেইন বিগিনস টু টেক অন এ মেল অর ফিমেল প্যাটার্ন। 6-7 সপ্তাহ পরে শুরু হয় ব্রেনটা তখন মেল বা ফিমেল প্যাটার্ন নিতে শুরু করে। সে ডিসাইড করছে এখন সে ছেলে হবে না মেয়ে হবে আর কি, সোজা কথা। মানে ব্রেনটা, এখানে শুধু ব্রেনের কথা বলতেছেন। উই নো that the genes carrying the coded blueprint of our unique characteristics make us either male or female. আমাদের যে জিনগুলা তারা আমাদেরকে ছেলে হব আমরা না মেয়ে হব এটার সূচনাটা করে তারা, বা এটার প্রসেসটা শুরু করে। In every microscopic cell our bodies, man and woman, are different from each other. Every microscopic cell, একটা সেল পর্যন্ত আমরা ডিফারেন্ট, সেলের ভিতরে আমরা ডিফারেন্ট, বিকজ এভরি ফাইবার অফ আওয়ার বিং হ্যাজ এ ডিফারেন্ট সেট অফ ক্রোমোজোমস উইদিন ইট। প্রত্যেকটা এসে আমাদের ডিফারেন্ট সেট অফ ক্রোমোজোম আছে প্রত্যেক সেলের ভিতরে বা ফাইবারের ভিতরে, মানে বলতে চাইছে ওই পর্যায়ে আর ডিপেন্ডিং অন ওয়েদার উই আর মেল অর ফিমেল, আমরা মেল না ফিমেল তার উপর ডিপেন্ড করে আমাদের প্রত্যেকের ছবি দিয়েছেন। এগুলো আমাদের আজকের না, মানে অত ডিটেলস আমরা যাইতে চাই না, আমরা শুধু এটার লেমেন্স নিতে চাই, সকল গণমানুষের জন্য যেটা শিক্ষণীয় সেটাই নিতে চাই। আমরা এখানে মাইক্রোবায়োলজিস্ট হতে আসি নাই। আচ্ছা, ইফ এখানে বলতেছেন ইফ এ ফিমেল ফেটাস genetically XX is exposed to male hormones, the baby is born looking like a normal male. Acha. If a male fetus genetically XY is deprived of male hormones, the baby is born looking like a normal female. কি বলতেছেন যে একটা পর্যায়ে গিয়ে মেল হরমোন তার উপর কাজ করলো নাকি ফিমেল হরমোন তার উপর কাজ করলো, এটা ভিতরের ব্যাপার, এটা খুব জটিল ব্যাপার, এটা নিয়ন্ত্রণের ব্যাপার না বা না। কোনো ক্ষেত্রে হয়তো এফেক্ট থাকতে পারে, কিন্তু এটা আমরা ইঞ্জিনিয়ার করতে পারি না। সেই জটিল ব্যাপারের উপর ডিপেন্ড করবে যে শেষ পর্যন্ত সে ছেলে হবে না মেয়ে হবে, যেটা বললেন আর কি, যে মেকআপ মাইন্ড 6-7 সপ্তাহ কথা বললেন। শেষ, এখানে আমরা পড়বো না। এরপরে আমরা এখানে আসতেছি এরপরে বলতেছেন যে এক্সপেরিমেন্টের কথা বলতেছেন। বাট টুডে দেয়ার আর হান্ড্রেডস অফ কেসেস, মানে কেসেস মানে কি, এগুলা কেস স্টাডি বোঝাচ্ছেন, which show that social conditioning alone cannot determine our sexual mindset. আমরা ছেলেদের মতো বিহেভ করব না মেয়েদের মতো বিহেভ করব, এটা সোশ্যালি মোটিভেট করে করা যায় না। আপনি যতই করেন, আমরা পড়বো এখানে মজার মজার স্টোরি আছে এখানে। If we are really unhappy about the way men and women are, অর্থাৎ আমরা যদি এটা নিয়ে অসন্তুষ্ট হই যে ছেলেরা কেন এরকম আর মেয়েরা কেন এরকম, যদি অসন্তুষ্ট হয়ে থাকি, and if we truly want to engineer a society in which traditional gender roles evaporate, আমরা যদি এরকম একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলি, সামাজিক প্রকৌশলের মাধ্যমে এরকম একটা সোসাইটি তৈরি করতে চাই যেখানে ছেলে আর মেয়ের ডিফারেন্সটা ইভাপোরেট করে যাবে, মানে উবে যাবে, যেটা আমরা বলি বাষ্পায়িত হয়ে যাবে, there is clearly an easier synthetic solution than teaching boys needlework or girls metalwork.
it could be done with a syringe. কি বলতে চাইছেন এখানে যে আমরা বাচ্চারা হওয়ার পরে তাদেরকে ছেলে বাচ্চাদেরকে সেলাই করতে শিখাইলাম আর মেয়ে বাচ্চাদেরকে লোহা পিটাইতে শিখাইলাম, সেটা দিয়ে আমরা চাইতেছি সবাইকে এক সমান করে ফেলবো। এটার চেয়ে অনেক ইজিয়ার একটা ওয়ে আছে, সেটা কি আমরা একটা সিরিঞ্জ ইউজ করতে পারতাম। মিনিং বোঝাইতে চাচ্ছেন যে ওই যে সময়টাতে করে মানে মানে ওইটা ডিসাইড করে মেক আপ দেয়ার মাইন্ড, ওই সময় যে হরমোনের ইনফ্লুয়েন্স থাকে সেই হরমোনের উপর ডিপেন্ড করে তার ছেলে বা মেয়ে হয়। কিন্তু সেটা খুব কমপ্লিকেটেড প্রসেস, মানে এই সিরিঞ্জের ব্যাপারটা অনেক রিস্ক আছে বা আছে, এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। নাইলে চায়নাতে এবং ইন্ডিয়াতে এত মিলিয়নস অফ অ্যাবর্শন হইতো না, যেটা মানে মানে পেটে মেয়ে বাচ্চা আছে ভাবলে তারা কী করে মাইরে ফেলে বা ইঞ্জেকশন দিয়ে করতে চাই, সেটার কথা বলতেছেন। আমরা গেলাম না ওটাতে, আমরা এখানে আসি। While the brain is developing in the womb, the hormones control the way the neural networks are laid out. যখন ব্রেনটা ডেভেলপ করতেছে মাতৃ জরায়ুতে, তখন কি করে হরমোন কি করে যে এই নেটওয়ার্কগুলো, কিসের নেটওয়ার্ক বলতে নিউরাল নেটওয়ার্কস, মানে নার্ভের যে নেটওয়ার্কগুলো, এগুলো কীভাবে লেআউট হবে এটাকে ফিক্স করে। Later on at puberty, those hormones will revisit the brain to switch on the network. তারপরে পিউবার্টি যখন বয়ঃসন্ধিতে আসে, ওই একই হরমোনগুলা ব্রেনকে রিভিজিট করবে টু সুইচ অন দ্য নেটওয়ার্ক। তখন কী হয়, এই নেটওয়ার্কটাকে সুইচটা বন্ধ ছিল এটাকে অন করলো আর কি, বুঝছেন তো। রাইখে গেছে আগে, বলতেছেন কীভাবে লেআউট করে গেছে আগে। আপনারা জানেন যে গ্রামীণ ফোন অনেক দিন আগে কিন্তু রেল লাইনের পাশে পাশে ফাইবার অপটিক্স লেআউট করছে, তারপরে কিন্তু কাজে লাগাইছে অনেক পরে আইসা, ঠিক না? এই যে সাক্ষী বসে আছে সব, কাজে লাগাইছে অনেক পরে আইসা। এই যে ব্যাপারটা এটা বলতেছেন যে লেআউট করবে ব্রেনে মাতৃ জরায়ুনে থাকতে, কিন্তু সুইচটা টিপবে এসে পিউবার্টির সময়। তখন থেকে দেখলেন আপনার গলার স্বর মোটা হয়ে গেল, মেয়েটার গলার স্বর চিকন হয়ে গেল, সে আর এখন দৌড়ঝাঁপ করতে চায় না, ঘরের কোণে বসে থাকতে চায়, বা সে ভাবতে পছন্দ করে, আর ছেলেটা মাঠে গিয়ে দৌড়ে ফুটবলে লাথি মারতে পছন্দ করে, বুঝছেন না? মানে এই যে এইটা সুইচটা তখন চাপ পড়ে, কিন্তু নেটওয়ার্কটা আগেই রেখে দিয়ে গেছে আর এই কথা বলতেছেন। Later on at puberty, those hormones will revisit the brain to switch on the network they earlier created. Their action is like the process of photography. It is as if a negative is produced in the womb. মানে এই ব্যাপারটা এইভাবে যে মাতৃ জরায়ুতে নেগেটিভটা প্রডিউস হয়েছিল ছবির, কিন্তু ফটোগ্রাফির প্রিন্টটা করলেন আপনি আইসা পিউবার্টিতে, মানে আপনার যখন বয়স 14, 15, 16 বা 11 হইল তখন। আচ্ছা, it is as if a negative is produced in the womb, which is only developed when these chemical messengers return in adolescence. কিন্তু এটা ডেভেলপ করে এলো কখন? যখন আপনি বয়ঃসন্ধিতে আসলেন তখন। Differences in human behavior depend on the interaction between hormones and the brain. এটা হলো ব্রেন এবং হরমোনে যে ইন্টারেকশন হয়, ব্রেনের ব্যাপারে, ব্রেনের উপরে হরমোনগুলোর যে ইনফ্লুয়েন্স, সেটার থেকে এই ডিফারেন্সটা ডেভেলপ করে। এখানে ছবি টবি দিচ্ছেন, অনেক ডিটেল আছে আলোচনা, আবার ডিটেল না জানলেও চলবে। এখানে সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, ডাক্তার হওয়ার দরকার নেই এটা জানতে হলে, এই বই পড়তে হলে। তারপরে আমরা দেখি আরেকটু আগে কি বলেন। The easy assumption was made that what was true of the male brain probably held good for the females. একটা অ্যাজাম্পশন করে নেওয়া যে ছেলেদের ব্রেন যা মেয়েদের ব্রেনও তাই, এটা অ্যাজাম্পশন করা হয়। The specific study of the female brain is comparatively recent, but it is now clear that there are major differences in the structure and organization of the brains of men and women. Major difference আছে, মেয়েদের ব্রেন নিয়ে রিসার্চ হয়েছে, অনেক রিসেন্ট জিনিস এটা, কিন্তু মেজর ডিফারেন্স আছে দুইটা ব্রেনের ডেভেলপমেন্টের উপরে এবং স্ট্রাকচারের উপরে। আচ্ছা, আপনারা জানেন, মানে ওনার পরে বলবেন, আমি আগে একটু বলি ইন্টারেস্টিং জিনিস, যে স্পেশাল অ্যাবিলিটি, আমি আগেও বলছি, SPATIAL, স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে মনে মনে চিন্তা করে কোনো একটা জিনিসকে অ্যাসেম্বল করা, খোলা বা বাঁধা। এইটা ছেলেদের অনেক বেশি। কোমরে লাগতেছে ভাই, চেয়ারে বসেন, কোমরে লাগতেছে না, কোমরে, হ্যাঁ ঠিক আছে, সোজা হয়ে বসেন, অসুবিধা নেই, বা একটু ওয়ালেও বসতে পারতেন, ঠিক আছে। এটা অনেকেরই আছে, আমাদের ভাইদেরও আছে, মানে যখন যা কোনো না এটা স্পেশাল এবিলিটি। আমরা বলছি আগে যে আপনাকে একটা ম্যাপ দিলাম, ম্যাপের কি থাকে, উত্তর দিকটা উপরে থাকে না, কিন্তু আপনি গাড়িতে বসছেন দক্ষিণ দিকে গাড়ি চালাইতেছেন, কিন্তু ম্যাপটা তো উত্তর দিকে।
এই যে মনে মনে আপনি ম্যাপটাকে কারেক্ট করে নেবেন যে ম্যাপের মানে সামনাটা হচ্ছে উত্তর, কিন্তু আমার সামনাটা হচ্ছে দক্ষিণ, সুতরাং আমি এটাকে উল্টায় নিব, এখানে যেটা ডান ওইখানটা বা হবে, তাই না? এইটাকে বলা হয় স্পেশাল অ্যাবিলিটি। আপনি দেখবেন পরে যে এটা ছেলেদের যেরকম হয় মেয়েদের সেরকম হয় না। এখন 100 জনে একজন মেয়ের হইতে পারে, তেমনি আবার 100 জনে একজন ছেলে পাইবেন যে এটা পড়তে পারে না, সেটা হলো এক্সেপশন। কিন্তু নর্মাল কথাটা আমরা বলতেছি, আর আমরা এক্সেপশনের কথা বলবো না এখানে। বলবেন এখানে মার্গারেট থ্যাচারের কথা বলবেন, বাইশের কথা বলবেন, যে মানে হাজারের ভিতরে একজন মার্গারেট থ্যাচার হয়েছেন, এটা কিছু মিন করে না। একজন মার্গারেট থ্যাচারের এগেনস্টে হয়তো 1000 পাওয়া যাবে, জোসেফ স্ট্যালিন পাওয়া যাবে, বুঝছেন না? মানে বলতেছি যে মানে আয়রন ম্যান বা আয়রন লেডি বলে না কথা একটা, তো একজন মার্গারেট থ্যাচার খুব আয়রন লেডি, তার এগেনস্টে দেখবেন আপনি 1000 জন আয়রন ম্যান পাওয়া যাবে। আচ্ছা আসেন, আচ্ছা গেল এটা। তারপরটা হলো ইন ওমেন দ্য ফাংশনাল ডিভিশন বিটুইন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট সাইডস অফ দ্য ব্রেন is less clearly defined. Both the left and right sides of the female brain are involved in verbal and visual abilities. Verbal এবং visual, মেয়েরা এই জন্য তাড়াতাড়ি ভাষা শিখে। এবং ভিজুয়াল কেন বলছেন পরে বলবেন, যে এই রুমটাতে একটা মেয়েকে যদি 30 সেকেন্ড এনে দাঁড় করান আর একটা ছেলেকে 30 সেকেন্ড এনে দাঁড় করান, তারপরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করলেন এই রুমের ভিতর কী কী আছে, যদি 50টা জিনিস থাকে সে পসিবলি 45টাই বলতে পারবে, কিন্তু কোনো ডিটেলস বলতে পারবে না। যদি বলেন যে আচ্ছা এই স্পিকারটার উপরে দিকে তারের ভিতরে কি ওই লাল লাল টেপ বান্ধা ছিল, এটার কইতে পারবে না। একটা ছেলে ওয়ারেজ দেখবেন তারেও বাইর করে নিয়েছেন 30 সেকেন্ডে, সময় একই ছিল, সে হয়তো মাত্র 5টা জিনিসের নাম বলতে পারবে, কিন্তু 5টা জিনিসের সে ফাইনাল ডিটেলসে বলতে পারবে। বলবে যে হ্যাঁ স্পিকারের উপরে আমি দেখছি লাল টেপ দিয়ে বান্ধা আছে, হ্যাঁ ওই ফ্যানটা এরম এরম চক্কর করে, বুঝছেন না? মানে 5টাই বলতে পারবে, কিন্তু সেই 5টা অনেক ফাইনাল ডিটেলসে বলতে পারবে। এইভাবে আমাদের ব্রেনগুলার ম্যাপিং, এইভাবে আমাদের ব্রেনগুলোকে তৈরি করা হয়েছে, রাখা হয়েছে, বানানো হয়েছে এবং প্রিজার্ভ করা হয়েছে বা ডিফাইন করা হয়েছে। ম্যান ব্রেনস আর মোর স্পেশালাইজড। এখানে কি বলছেন? ভিজুয়াল অ্যাবিলিটি বলছেন, ভার্বাল বলছেন। মেয়েরা আগে ল্যাঙ্গুয়েজ শিখে, কিন্তু আগে কথা বলে, আগে ল্যাঙ্গুয়েজ শিখে পটপট করে কথা বলে না। মেয়েদের কথা, আমার মেয়ের কথা জ্বালায় তো আমাদের মধ্যে দেশ ছেড়ে চলে যায় যখন সে কথা শিখছে, বুঝছেন না? আমার মেয়ে অথচ ইয়াহিয়া যখন কথা শিখছে, ইয়াহিয়া আদৌ কথা বলবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ ছিল, এত রিজার্ভ ছিল, কথা বলবেই কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। তো আপনার মেয়ের বাপ, আপনি মাথা দুলাইতেছেন, মানে যারা মেয়ের বাপ আছেন তারা ওই 2 মেয়ের বাপ, আপনি বুঝেন না, অনেক কটকট করে না? আমার শাশুড়ি তো আমার মেয়েরে কট করেই ডাকতো, মানে জাস্ট বিকজ অফ মানে চ্যাটার বক্স, মানে সারাক্ষণ কথা বলবে। আচ্ছা, দ্য লেফট সাইড অফ দ্য মেল ব্রেন ইজ অলমোস্ট এক্সক্লুসিভলি সেট অ্যাসাইড ফর দ্য কন্ট্রোল অফ ভার্বাল অ্যাবিলিটিস অ্যান্ড দ্য রাইট সাইড ফর দ্য ভিজুয়াল। আর দুইটা একদম আলাদা পার্টিশন, বুঝছেন না? ছেলেদের ব্রেনে, মেয়েদের ব্রেনে ওই রকম পার্টিশনটা নাই, 2 সাইডেই 2 রকমের কাজ করে। আর বড় একটা ডিফারেন্স, এটা আপনাদের মানে আপনাদের জানার দরকার আছে তা না, বাট জাস্ট ইন্টারেস্টিং হিসাবে আমরা অবজারভেশন হিসাবে পড়তেছি। এরপরে কি বলতেছেন? দ্য ডিফারেন্স ইন দ্য লেআউট অফ অ্যাভারেজ মেল অ্যান্ড ফিমেল ব্রেন ইজ ফাউন্ড টু হ্যাভ এ ডিরেক্ট এফেক্ট অন দ্য ওয়ে ম্যান অ্যান্ড ওমেন ডিফার ইন দেয়ার ওয়েজ অফ থিঙ্কিং। এই যে ব্রেনটা যে ডিফারেন্ট, এই জন্য তাদের চিন্তার ধারণাটা, চিন্তা ভাবনাটাও ডিফারেন্ট। আমরা পরে দেখব যে আমি আগে বলছি আপনাদের, হয়তো কাউকে সাথে শেয়ার করছি হয়তো, যে ধরেন আপনি খুব কাজ করেন, কি কাজ করেন, ঘরে কম্পিউটার নিয়ে লেখালেখি করেন বা আপনার কোনো একটা প্রজেক্ট বা কিছু একটা করেন, আপনি আপনার বউ সামনে আসলো, 1 কাপ চা দিল, চলে গেল, গিয়া দেন কাঁদতেছে। কেন কাঁদতেছে? আজকে আমি এতদিন পর একটা নতুন শাড়ি পরে সামনে গেলাম, আমার দিকে তাকায়ও দেখলো না। সে হয়তো তাকাইছে, কিন্তু সে রিয়েলাইজ করে না যে সে নতুন শাড়ি। মানে এইভাবে আল্লাহ ছেলেদেরকে বানাইছেন। এই জিনিসটা যদি একটা মেয়ে অ্যাকনোলেজ করতে আর বুঝতো, তাহলে সে কিন্তু মাইন্ড করতো না, এটাকে ভালোবাসার ইন্ডেক্স হিসেবে নিত না। দেখবেন পরে আসে যে খেয়ালই করে নেই, কাপড় পরে চলে গেছে, সামনে দিয়ে খেয়াল করে। আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে দেখছি, আমার এক মহিলা, আমার আত্মীয়, উনি তার হাজব্যান্ডের কথা বলতেছে যে ওর মানে আমি সামনে দিয়ে হাঁটে গেলেও সে বুঝবে না যে কিছু একটা আজকে নতুন একটা শাড়ি পরছি বা কিছু হচ্ছে। এইভাবে তাকে বানাইছেন আল্লাহ। এইটা যদি আমরা বুঝে ফেলি, শান্তি আসবে না অনেক? তখন আপনি বুঝবেন যে এটা অবজ্ঞা না, এটা হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক, মানে তার সে এটা দেখতেছে না, মানে তার ওইটা ওইভাবে খেয়াল নাই ওটা। মানে এইটা আমরা স্কুলেই বুঝি। একটা নতুন ছেলে আসলো ক্লাস 3-তে, ইট উড টেক 6 months তার ন্যাচারালাইজড হইতে। এখানে তারে পয়লাই পোলাপানরা ক্ল্যানিশ একটাই আর কি বাইরে রাখবে, বুঝছেন না? খেলাধুলায় নিবে না, ওই এক কোণে বসে হয়েছে মন মরা হয়ে, এরা খেলতেছে। একটা মেয়ে আসলো,
প্রথম পিরিয়ড অফ হলেই বোধহয় একটা মেয়েকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, বুঝছেন না, অ্যান্ড দেন শি ইজ প্লেইং উইথ দ্যাম। দেখবেন এটা আল্লাহ বানাইছেন, এটা কেউ শিখাই দেয় না, বাসা থেকে ছেলের বাপ শিখাই দিছে নাকি যে অন্য ছেলের বাপরা এই তোরা নতুন কেউ আসলে খেলায় নিবি না, এটা কিন্তু তো করেনি। এটা নিয়েই বইটা, পুরো বইটা এইসব নিয়ে। তো বলতেছেন যে ডিফারেন্স ইন দ্য লেআউট অফ অ্যাভারেজ মেল অর ফিমেল ব্রেন ইজ ফাউন্ড টু হ্যাভ, এটার জন্যই আপনার এই যে লেআউটটা ডিফারেন্ট পড়লাম না আমরা মাত্র, এটার জন্যই আপনি তাদের বিহেভিয়ারে দেখবেন প্রোফাউন্ড একটা ডিফারেন্স আসে। আচ্ছা, এইখানে কী কী ডিফারেন্স ব্রেনের সেটা দিয়েছেন, চার্ট করে দিয়েছেন। The two sides of the brain connected by the corpus callosum, এটা টেকনিক্যাল টার্ম আমার জানা নেই, callosum have a larger number of connection in women. This means the more information is being exchanged between the left and right side of the female brains. লেফট এবং রাইটের ভিতর বেশি ইনফরমেশন ইন্টারচেঞ্জ হয়, ছেলেদের যেটা পার্টিশনটা খুব প্রকট বা Since women are in general better in recognizing the emotional nuances in voice, gestures and facial expression, তিনটা জিনিস পড়লাম, খেয়াল করেন। মেয়েরা কারো গলায়, কারো ভাবভঙ্গিতে অথবা কারো ফেসিয়াল এক্সপ্রেশনে ইজিলি বোঝে যে এর কি, মানে এর মনের ভাবটা কি। দেখেন আপনি যেদিন অফিস থেকে একটা বসের একটা বকা খেয়ে আসছেন, আপনার ওয়াইফ কিন্তু আপনার কী হয়েছে তোমার, মানে কী হয়েছে তোমার, মানে সে আপনার চেহারাটা হাইটে আসতেছেন, চেহারা দেখে বুঝে কিছু একটা হয়েছে আজকে, এই কথাটা বোঝাইতে চাচ্ছে না। অথবা আপনার ভয়েসটা, যেই গলায় আপনার বউয়ের নাম ধরে ডাকেন, আজকেও ডাকছেন, কিন্তু ভয়েসটা থেকে সে বুঝছে সামথিং ইজ রং, বুঝছেন না, এইটা আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছেন। আর দিছেন বলে কি হচ্ছে, এ হোল রেঞ্জ অফ সেন্সরি ইনফরমেশন এইখানে আছে। দে ক্যান ডিডিউস মোর ফ্রম সাচ ইনফরমেশন বিকজ they have a greater capacity than men to integrate and cross-relate verbal and visual information. Integrate করতে পারে, মানে প্রসেসিং ইউনিটের কথা হচ্ছে এখানে, বুঝছেন তো, মানে ডাটা ইনফরমেশনগুলো ইন্টিগ্রেট করতে পারে, আপনাদের প্রোগ্রামিংয়ের ব্যাপারে যাবে আর কি। আসেন, চাইল্ডহুড ডিফারেন্সেস, কটা বাচ্চা, বোরিং লাগার আগে বন্ধ করে দেওয়া উচিত। 11:15 আপনি বলছিলেন শেষ করতে, 2 মিনিট। আচ্ছা, একটা এটা ছোটো ছোটো জিনিস পড়তেছি আমরা। Childhood differences. Each sex has a mind of its own at birth. জন্মের সময় তার একটা মন থাকে, ডিসাইড করছে অলরেডি সে কী হবে। Innate differences in brain structure mean that from infancy and through childhood the male and female paths increasingly diverge. এই যে ব্রেন সেটটা আলাদা, তাহলে যত সামনের দিকে যাবে, আমি অন্যভাবে বোঝাই আপনারে, যে আপনি এইদিকে কোর্স প্লট করছেন, আপনি এইদিকে কোর্স প্লট করা আপনার, এই পয়েন্টে আপনারা একসাথে ছিলেন, তারপরে যত সামনের দিকে যাবেন কী হবে, গাড়ি দুইটা আরও দূরে যাবে না, দূরে দূরে চলে যাবে। তো এই ডিফারেন্সের জন্যই লেটারে এই যে আরও ডাইভার্জেন্ট হতে থাকবে, যেটা আমরা দেখি ডাইভার্জেন্ট হইতেই থাকে। আচ্ছা, বায়োলজি accentuated by social attitude which may themselves have a biological base makes the destiny of man and woman different, gives them different priorities, ambition and behavior. বায়োলজি তাদেরকে এটা দেয়, যে বায়োলজি নিয়ে আমরা এত কথা বলতেছি যে বায়োলজিক্যালি তাদের কোনো ডিফারেন্স নেই, বায়োলজি তাদেরকে এই ডিফারেন্সটা দিয়ে দেয়। কিসে বলতেছেন, প্রায়োরিটিস, কোনটা কার প্রায়োরিটি। আপনারা শুনছেন না আদম আর হাওয়ার ব্যাপারে, যে যখন তাদের লজ্জা আসলো তখন আদম খুব তাড়াতাড়ি পাতা নিছিলেন আর হাওয়া একটু টাইম নিয়েছিলেন চুজ করতে যে কোন পাতাটা নেবেন, এরকম একটা কথা আছে। ইট মে বি জোক, আই ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট লাইফ ইজ লাইক। এটা জোক হইতে পারে, কিন্তু লাইফটা কিন্তু এরকমই, মানে চট করে একটা পাতা নিয়েছিলেন আদম, আর হাওয়া চুজ করতে সময় নিয়েছেন যে কোন পাতাটা তাকে মানাবে ভালো আর কি। আচ্ছা, তো মেক্স ডেস্টিনি গেল, এটা কিসে বললেন, প্রায়োরিটিস, অগ্রাধিকার দিবেন কিসেকে। কেউ অগ্রাধিকার দিবে সুখ শান্তিকে, কেউ অগ্রাধিকার দিবে ঐশ্বর্যকে। হ্যাঁ, একটা ছেলে 10 বছরের একটা ছেলের, আমি অনেক ছেলে দেখছি ঘরে, একটা না অনেক, একজন তো পুরো ঘর সাজানো, দেখবেন গাড়ির মডেল দেওয়া, ছবি দেওয়া ভর্তি, দেখছেন না। আমরা তো ওই যে স্ক্র্যাবেল খেলি ইন্টারনেটে, আমি তো ওই অনেকের ছবি লাগাই, সে ছবি দেখে বুঝি এটা ছেলে না মেয়ে হলে একটা ফুলের ছবি দিবি, বুঝছেন তো। ছেলে হলে দেখলেন যে একটা বিশাল একটা মানে দুর্গের ছবি দিল আর কি, ধরেন, বা একটা লাইট হাউসের ছবি দিল, এটা দিয়ে বোঝা যায় যে মানে এইখানেই প্রায়োরিটি, যে বলতেছে প্রায়োরিটি আলাদা বা আলাদা।
এখন কারো একটা কোটেশন দিচ্ছেন, এটাই শেষ আমাদের। হি অর শি comes into the world with constitutional, genetic and hormonally mediated behavioral biases and innate patterning. একটা ছেলে বা একটা মেয়ে পৃথিবীতে আসেই কনস্টিটিউশনাল, জেনেটিক, কনস্টিটিউশনাল মানে গঠনগত, জেনেটিক মানে জিন থেকে যেটা আসে, হরমোনালি মেডিয়েটেড মানে হরমোন যেটাকে আরও পরিপক্ত পাকাপোক্ত করে, বিহেভিয়ারাল বায়াসেস মানে বায়াস মানে টেন্ডেন্সি, আমার টেন্ডেন্সি হলো বসে থাকতে চেষ্টা করব, আমার আরেকজন টেন্ডেন্সি হলো ফুটবল খেলতে যাবে, মানে এই যে ব্যাপারটা বিহেভিয়ারাল বায়াসেস অ্যান্ড ইনেট প্যাটার্নিং। এবং ইনেট মানে কি, যেটার উপর কন্ট্রোল নাই, অটোমেটিক প্যাটার্নিং, যেটা প্যাটার্নিং সেটা দিয়ে আসে। আজকে আমরা এখানে শেষ করে দিলাম। আমরা কিন্তু বইটা ইসলামের জন্য পড়তেছি, বিকজ আমাদের অনেকের ঘরেই অশান্তির একটা মূল কারণ হচ্ছে এটা অ্যাকনোলেজ করতে না পারা যে ম্যান অ্যান্ড ওমেন আর ডিফারেন্ট, এবং কোরআনের ওই আয়াতটা যে পুরুষদেরকে নারীদের উপর একটা এজ দেওয়া হয়েছে বা একটা প্রাধান্য দেওয়া হয়েছে বিকজ দে টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড সো অন, এত বিতর্ক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ওয়েস্টার্ন ফেমিনিস্ট ইসলামিস্ট যারা তাদের ভিতরে তারা এটা জায়েজ করার জন্য কতভাবেই এটা টুইস্ট করেন এই আয়াতটাকে। কিন্তু আসলে তো এইটাই যখন জানবেন যে আপনার বিশ্বাস, আপনার কোরআন, আপনার সুন্নাহ হচ্ছে সবচেয়ে সায়েন্টিফিক এবং উল্টাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা, জোর করে চেষ্টা করা হইতেছে একটা জিনিসকে মানাইতে, আপনার ইনশাল্লাহ ইমান বাড়বে যেটুকু যদি থেকে থাকে। আর আপনারও যদি মনে হইতে থাকে যে কালকে পরশু আপনিও নাইমা জিন্দাবাদ দিবেন, সেটার থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কিন্তু এই লেখাটা পড়তেছি, আমাদের আর কিছু জানার দরকার নেই। কারণ এই ব্যাপারগুলো আসলে ওয়াইডলি আলোচনা করা উচিত হয় না, হয়তো আলোচনা বা মানে খোলা একটা মন নিয়ে আলোচনা করা হয় না। এবং উই শুড এনজয় দ্য ডিফারেন্সেস। আমি তো বুঝি না, তাই না? ডিফারেন্স শুড বি রিজয়েসড অ্যান্ড এনজয়েড। আর আমি তো আগেই আমার বিবাহ নারীবাদে বলছি না যে আমি যদি ঘুমতে উঠে দেখতাম যে আমার মতো দাঁড়িয়ে একজন আমার পাশে শুয়ে আছে, আমি তো চিৎকার করে দৌড় মারতাম, তাই না? মানে এটা কেন বুঝি না যে মানে এরই ভিতরে আপনার আনসারটা রয়ে গেছে, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এত পড়ারও দরকার নেই। কিন্তু আমরা তো এখন সাবমিট করি না, আমরা এখন মানে তাদের পিছে পিছে বংশীবাদক, হ্যামিলনের বংশীবাদকরা আমাদেরকে নিয়ে যেতেছে, তাদের পিছে পিছে আমরা যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।